ফাইনাল কত বলছিস? দেখ আমি 10-এ কিনেছি, চল তুই 7 দিয়ে দে, চল। 5 দিতে পারি। ঠিক আছে, মনে রাখবি 5 দিবি, দে, নিয়ে নে। একটা ভালো সওদা, একটা দারুণ মোবাইল ফোন। খদ্দের এই মোবাইল ফোনটার কোনো কাগজপত্র চাইল না। বিক্রেতাকে সে একবারও জিজ্ঞেস করলো না যে এই মোবাইল ফোনটা কি তার নাকি অন্য কারো। যদি কেউ একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কোনো কাগজপত্র ছাড়া 3/1 দামে পেয়ে থাকে, তাহলে সেই সওদাটা নিজেই একটা ইঙ্গিত, একটা ওয়ার্নিং যে এই মোবাইল ফোনটা কি সঠিক জায়গা থেকে এসেছে নাকি অপরাধের পাকের মধ্যে থেকে। না স্যার, বডিতে কিছু নেই, চেনার মতো কোনো প্রমাণ নেই। ঠিক আছে, একটা কাজ করো, বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। তুমি বাকি জায়গাগুলো ভালো করে দেখে নাও। বয়স 55 থেকে 58-র মধ্যে হবে। মৃত্যুর সময়টা কিরকম হবে? এই গত 24 ঘন্টার মধ্যে। আমরা বডিতে কোনো আইডেন্টিফিকেশন মার্ক পাইনি। স্যার আমি পুরো এরিয়া চেক করেছি, কেউ এই লোকটাকে চেনে না, আর মার্ডারের ব্যাপারেও কেউ কিছু বলতে পারছে না। এফআইআর করে দিয়েছি স্যার, বেওয়ারিশ লাশ। নিউজ পেপার থেকে কোনো রেসপন্স? না স্যার, কোনো রেসপন্স নেই। কিন্তু কেউ না কেউ তো এই লোকটাকে খুন করেইছে। খুনি অপরাধকে আড়াল করার জন্য প্রমাণটাই লোপাট করে দিয়েছে, আর প্রমাণ মুছে ভাবছে যে শত্রুতাই বোধহয় শেষ হয়ে গেছে। ওর ধারণাই ভুল। ওর এখন অনেক শত্রু। এক হলো আইন, আর দ্বিতীয় ওই পরিবার যাদের ও ক্ষতি করেছে। খুনিকে আমাদের খুঁজে বার করতেই হবে। না স্যার, কিচ্ছু নেই। মোড়ে, এই দেখো, এই শার্টটা কিন্তু রেডিমেড মনে হচ্ছে না, মনে হচ্ছে তৈরি করানো। এই দেখো। কিন্তু অ্যাড্রেস তো পুরো নেই, শুধু কোথরুট লেখা, আর কোথরুটে তো প্রচুর দর্জি রয়েছে। খড়ের গাদায় ছুঁচ খোঁজা। হত্যাকারীরা নিপীড়িতের পরিচয়ের যাবতীয় তথ্য মুছে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করেছিল। তাদের মনে হয়েছিল যে সন্দেহের তীর তাদের দিকে কোনোদিনও আসবে না, কিন্তু একটা ছোট্ট দর্জির লেবেল রয়ে গিয়েছিল। পুলিশ শুধু এটুকুই জানতো যে নিপীড়িতের জামা পুনের কোথরুড এলাকার কোনো দর্জিকে দিয়ে সেলাই করা হয়েছিল। কোথরুড শুধু মহারাষ্ট্রেই নয়,
বরং পুরো এশিয়াতেই ফার্স্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল আর রেসিডেন্সিয়াল এরিয়া বলে মানা হয়। এর জনসংখ্যা প্রায় 3 লক্ষ। এত বড় শহরে একটা ছোট্ট সূত্র হাতে নিয়ে পুলিশ বেরিয়ে পড়ল একটা অজ্ঞাত লাশকে পরিচয় দিতে আর এই অপরাধের গল্পটাকে খুঁজতে। স্যার এই এলাকার প্রত্যেক দর্জির দোকানে গিয়ে ট্র্যাক করতে গেলে প্রচুর সময় লেগে যাবে আর অনেক লোকও লাগবে। না মোরে, 3-4টে দর্জিতেই কাজ হবে। এই কোচুরের পুরো জায়গাটাকে বুঝে নাও। 3টে এলাকা আছে, হায়ার ক্লাস, মিডল ক্লাস আর লোয়ার ক্লাস। এই অনুযায়ী এলাকার কয়েকটা দোকানকে ট্র্যাক করতে থাকো আর সবাইকে জিজ্ঞাসাবাদ করো। ওকে স্যার। এই লেভেলে দেখো কোচুর ছাড়াও মোহন লেখা আছে। তার মানে হয় এই টেলারের নাম মোহন আর নয়তো এর দোকানের নাম মোহন। যাদেরকে তুমি জিজ্ঞাসাবাদ করবে তাদের মধ্যে কেউ না কেউ তো মোহন টেলারের নাম নিশ্চয়ই শুনে থাকবে। একটা চান্স নিয়ে দেখাই যাক না। এই লেভেল তো খুব সস্তা স্যার। এটা কোনো বড় দোকানের নয় আর হতেও পারে না। হয়তো কেউ বাড়ি থেকে কাজ করে স্যার। এই নামের কোনো টেলারকে তুমি চেনো? না স্যার। হ্যাঁ স্যার, এই নামটা আমি শুনেছি মনে হচ্ছে। কার কাছে? আমার কাছে চেতন নামে একটা কারিগর কাজ করত। ও বলেছিল ও কোনো মোহন মাস্টারের ওখানে কাজ শিখেছে। এই ছেলেটাকে কোথায় পাবো? এখন আমার কাছে কাজ করে না, কিন্তু হ্যাঁ ওর মোবাইল নাম্বার আমার কাছে আছে। হ্যালো হ্যালো চেতন, দিনেশ বলছি। দীনেশ দাদা, নমস্কার। এতদিন পর মনে পড়লো। আরে তুই একটু পুলিশ স্টেশনে আসতে পারবি? পুলিশ স্টেশন? কি হয়েছে দাদা? এটা তো মোহন মাস্টারের লেভেল। পুরো নাম কি? মোহন পিংলে। দোকান কোথায় ওর? উনি বাড়ি থেকে কাজ করেন। এই উপরে স্যার, এইদিকে আসুন স্যার। এই যে হ্যাঁ স্যার, লেবেলটা তো আমারই। তার মানে এই শার্টটা আপনিই বানিয়েছেন? হ্যাঁ স্যার। আমি শুধু এটা জানতে চাই যে এই শার্টটা কার। না স্যার, এ আমার রেগুলার কাস্টমার না। আর হলে তো জানতেই পারতাম। ওর ডিটেল এখানে থাকতো। হ্যাঁ, কিন্তু ও আপনার গ্রাহক কিনা। হয়তো এক আধবার এসে থাকবে। এত বছর ধরে কাজ করছি, হাজার হাজার কাস্টমার আসে। সবাইকে মনে রাখা সম্ভব? এই দেখুন, এখানে দন্তস্ব লেখা আছে। এই চিহ্নের মানেটা কি? এই চিহ্নটা আপনারই বানানো? না স্যার, এই চিহ্ন আমি বানাইনি। তাহলে এই চিহ্নটা কে করেছে? এই ধরনের চিহ্ন ধোপারা দিয়ে থাকে। টেইলরের লেবেল নিজের কাজ তো করে দিয়েছিল, কিন্তু কোনো বিশেষ প্রোগ্রেস হয়নি। তদন্ত একটা অন্ধকার গলি থেকে অন্য একটা অন্ধকার গলিতে চলে গেল। এবার পুলিশের কাছে সূত্র ছিল একটা ধোপার চিহ্ন। স্যার, কোনো পুলিশ স্টেশনে কোনো মিসিং রিপোর্টই নেই আর নিউজ পেপারের অ্যাডের কোনো রেসপন্স নেই। আমার মনে হয় লাশটাকে আমাদের শেষকৃত্য করে দেওয়া উচিত। বেওয়ারিশ ক্যাটাগরিতে? হ্যাঁ স্যার। না মরে, আমার কোথাও একটা মনে হচ্ছে আমরা ঠিক খুঁজে পাবো। হতে পারে এই লোকটা এখানকারই না, হতে পারে ও কাজ করত, নয়তো কারোর জন্য অপেক্ষা করছিল। কিছু গল্প তো আছেই।
আমাদের সেটা জানতে হবে। আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন সুইচড অফ আছে। কথা হয়েছে কি? না মা, এখন তো ফোনেও পাওয়া যাচ্ছে না। আমার না ভয় করছে মন্দার। তোর বাবা দুদিনের মধ্যে একদিন তো ফোন করে না। আরে দূরের কোনো ভাড়া পেয়েছে হয়তো, তুমিও না। এই শোন, কাল তুই পুনা যাবি। ঠিক আছে, হ্যাঁ। কালই যাবো ওখানে। শুনুন, এই যে ভাই, আপনাদের এখানে সখারামকে কোথায় পাওয়া যাবে? স্যার ওইদিকে, এইদিকে ওই যে সামনে। সখারাম, হ্যাঁ স্যার। তুমি সখারাম? হ্যাঁ এইটা দেখো তো। হ্যাঁ স্যার, এই কাপড় আমাদের এখানেই আসতো ধোয়ার জন্য। দেখো সখারাম, হ্যাঁ যে লোকের গায়ে এই জামাটা ছিল তাকে খুন করা হয়েছে, আর আমরা তার পরিচয়টা জানতে চাইছি। তুমি লোকটাকে চেনো? আমি তো কিছু জানি না স্যার। তাহলে কে বলতে পারবে? সামতাউড়ে বলতে পারবে। ওকে কোথায় পাবো? ওর একটা ছোট লন্ড্রি আছে, ওর কাপড় এখানেই আসে স্যার। এই চিহ্নটা ওরই স্যার। আচ্ছা, এই চিহ্নটা কি শুধু ওই দেয় নাকি আরো অন্য কেউ আছে? না না স্যার, ছোটোখাটো লন্ড্রিটাও এটা দেয়, কিন্তু এই চিহ্নটা শুধু ওই সামতাউড়েই দেয়। এটা আমি চিনি স্যার। ওর লন্ড্রিটা কোথায়? ভান্ডারকার রোডে স্যার। নমস্কার কাকিমা, আমি মন্দার। আমি রামরাওয়ের বড় ছেলে, যিনি এখানে থাকেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে খুব ভালো করেই চিনি আমি। বাবাকে ফোনে পাচ্ছি না কাকিমা, আপনি বলতে পারবেন উনি কোথায় গেছেন? না রে, দুদিন ধরে আমিও তো ওনাকে দেখিনি। পুনের বাইরে কোথাও ভাড়া পেয়েছেন হয়তো। চলে আসবেন, তুই টেনশন করিস না। আসলে আপনি একটু বলবেন ফোন করার জন্য। হ্যাঁ, আসলে আমি ওনাকে বলবো ফোন করতে, তুই টেনশন করিস না। হ্যাঁ স্যার, এই চিহ্ন আমারই। এই দন্তেশ্ব আমারই নামের প্রথম অক্ষর স্যার। লোকটার নাম কি? লোকটার নাম রামরাও, ট্যাক্সি ড্রাইভার স্যার। হ্যাঁ স্যার, এই রামরাও ভাই। কোথায় থাকতো? কাছেই বস্তি, কোথুরের পাশে স্যার। এটাই স্যার, ওপরে। এদিকে আসুন স্যার, আসুন স্যার। এই যে ওর ঘর, সেই জন্য দুদিন ধরে কাপড়ও পাঠায়নি স্যার। প্রতিবেশীদের জিজ্ঞেস করো। হ্যাঁ স্যার। আপনি কে? পুলিশ। এই যে রামরাও, আপনার প্রতিবেশী। একা থাকতো? হ্যাঁ, ঘর ভাড়া নিয়েছেন উনি। বউ ছেলে গ্রামে থাকে। কিন্তু স্যার, কি হয়েছে? গ্রামের নাম কি? ভেলে গ্রাম। কিছু হয়েছে নাকি স্যার? ওই
সকালে মন্দারও এসেছিল, ওনার বড় ছেলে। বাবার কথা জিজ্ঞেস করছিল, খুব টেনশনে ছিল স্যার। বলছিল 2 দিন ধরে ওদের বাবা ওদেরকে ফোন করেনি। ওর ছেলের নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ আছে, কিন্তু স্যার কি হয়েছে? হ্যালো, হ্যালো মন্দার বলছো? হ্যাঁ বলছি। শাস্ত্র পুলিশ স্টেশন থেকে বিআই মোড়ে বলছি। তুমি একটা কাজ করো, তুমি পুনেতে ফিরে এসো। কেন স্যার, কি হয়েছে? আসলে তোমার বাবা রামরাও বাবু বাবা, বাবা, বডি আমরা হাইওয়ের কাছে পেয়েছি। 2 দিন ধরে আমরা খুব চিন্তায় ছিলাম, বাবার ফোনও লাগছিল না। আজ সকালেই আমি বাবার ভাড়া বাড়ি থেকে ঘুরে এসেছি। তোমার বাবা তোমাকে কোথা থেকে ফোন করতো? সেলফোন ছিল ওনার কাছে? হ্যাঁ ছিল স্যার, উনি পুনেতে প্রাইভেট ট্যাক্সি চালাতেন। কি গাড়ি চালাতো? টাটা ইন্ডিকা। এক বছর আগেই উনি এই বস্তিতে একটা ভাড়া বাড়ি নিয়েছিলেন। ভেলেগাঁও থেকে ওনার যাওয়া আসা করতে কষ্ট হতো। কবে কবে বাড়ি যেত? কখনো শনিবার, কখনো রবিবার। তোমার বাবার নাম্বারটা এখানে, এইখানটায় লিখে দাও। মন্দার, বাবাকে দেখেছিস? কথা হয়েছে ওর সাথে? কি হলো? হ্যাঁ, চুপ 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 কেন আছিস? কি হয়েছে তোর বাবার? শরীর খারাপ নাকি? আরে কিছু তো বল, কি হয়েছে? চার দিনের মধ্যে পুনে পুলিশ একটা অজ্ঞাত লাশের আইডেন্টিটি খুঁজে বার করলো, যেটা প্রায় কোনো সূত্রবিহীন অবস্থায় পুনের হাইওয়ের কাছে পাওয়া গিয়েছিল। কিন্তু এই খবর কারো কাছে ছিল না যে এই বয়স্ক ট্যাক্সি ড্রাইভারকে কেন খুন করা হয়েছিল আর কেই বা করেছিল। ওই শয়তানটা কে? কে মেরেছে তোর বাবাকে? জানি না মা, পুলিশ খোঁজ করছে। বাবার ট্যাক্সিটাও পুলিশ এখনো খুঁজে পায়নি। বাবার লাশ ওরা পুনে হাইওয়ের ধার থেকে খুঁজে পেয়েছে। কিছু হলে তো আমাকে নিশ্চয়ই বলতো। কিছু বললো না। স্যার, গাড়ির রেজিস্ট্রেশনের ফটোকপি। মোড়ে, তার মানে যে খুন করেছে ট্যাক্সিটাও তার কাছেই আছে।
আর নয়তো সে বেচে দিয়েছে। স্যার উনি খুব ভালো মানুষ ছিলেন, কোনো ঝুট ঝামেলায় থাকতেন না, নিজের কাজ করতেন, ভাড়া ধরতেন, সকালে তাড়াতাড়ি যেতেন আর রাত করে ফিরতেন। স্যার খুব ভালো মানুষ ছিল স্যার। এখানে যখনই কারোর কিছু দরকার পড়তো না স্যার, তখনই সবার আগে এসে দাঁড়াতো। কারোর সঙ্গে কোনো লড়াই ঝগড়া হতো না, কোনো ঝামেলা করতো না। দেখো, ওকে খুব নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে। ওর সাথে শেষবার কার দেখা হয়েছিল? হ্যাঁ স্যার, 24 মে সন্ধ্যায় আমি ওনাকে দেখেছি। কিছু বলেছিল? বলেছিল যে কোথায় যাচ্ছে? কথা তো কিছু হয়নি স্যার, কিন্তু স্যার উনি একলা ছিলেন না, ওনার সঙ্গে কেউ একজন ছিলেন। তাকে আগে দেখেছিলে? মাফ করবেন স্যার, প্রথমবারই দেখেছি। হয়তো ওনার কোনো কাস্টমার হবে। কোথায় চললে তুমি? কাজে। আর আমাকে কখনো বলবে যে কি কাজ করো? আমি তোমার কাছে কখনো পয়সার হিসাব জানতে চেয়েছি? হ্যাঁ, প্রত্যেক মাসের শেষে তোমার হাতে তো টাকা তুলে দিই। সেটাই যথেষ্ট নয়। আমি জানতে চাই যে তুমি এমন কি কাজ পুনেতে 8 বছর ধরে করো যে তুমি আমাকে বলতে পারছো না। এই এই এক ভাঙা রেকর্ড বন্ধ করো। তুমি বিশ্বাস করো না তো আমি কি করতে পারি? অনেকবার বলেছি পুনেতে এস্টেট এজেন্সির কাজ করি আমি। কাস্টমার আছে ওখানে, ওদের সাথে দেখা করতে যেতে হয়, বুঝেছো? বকবক করতে থাকে সারাক্ষণ, ফালতু কাজ করি না, বুঝেছো? নাগেশ, নাগেশ অন্ধ নই আমি, আর বোবাও নই। একদিন তোমার মিথ্যাটা নিশ্চয়ই ধরা পড়ে যাবে। এই শোনো, ওই ব্যাপারটা আমরা অনেকদিন আগেই ধামাচাপা দিয়ে দিয়েছি। একবার বলেছি হবে না তো হবে না, বারবার আমাকে শুনিয়ে হুমকি দিও না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমার মাথা খারাপ হয়ে গেলে কিন্তু স্যার রামরাওয়ের ফোনে পাবলিক টেলিফোন বুথ থেকে কিছু ফোন করা হয়েছিল, এটা তারই লিস্ট। আর আউটগোয়িং? ও বেশিরভাগ কল বাড়িতেই করেছিল, আর একটা দুটো ও রেগুলার কাস্টমারদের। পাবলিক বুথ থেকে ফোন খুনিই করেছিল ইচ্ছা করে, যাতে ওর সেল ট্র্যাক ডাউন না করা যায়। কিন্তু স্যার একটা ব্যাপারে খটকা লাগছে, এই রামরাও সেল ফোনটা পাওয়া গেল না কেন? খুনি হয়তো ওটাও নিয়ে গেছে। হয়তো নিজের কাছেই রেখেছে, নয়তো বেচে দিয়েছে, আর নয়তো ভেঙে চুড়ে ফেলে দিয়েছে। স্যার তবু একটা চান্স রয়েছে, যদি এই সেল ফোনটা আরেকবার কেউ ব্যবহার করে। একটা কাজ করো, তুমি এই ফোনটা ডিটেল বার করো আর সেটাকে ট্র্যাকিংয়ে দিয়ে দাও। ওকে স্যার। বাবা তো 1 বছর আগেই ওই মোবাইলটা কিনেছিলেন। আমার মনে হয় না তার কাগজপত্র এই বাড়িতে থাকবে। পুনের বাড়িটাতেও আমি কিছু পাইনি, কোথাও তো থাকবেই, তাই না স্যার? এই যে আছে স্যার। এটাই। থ্যাংক ইউ, এটা থেকে আমরা অনেক হেল্প পাবো।
রামরাও খাড়ের সেল ফোন ডিটেইল 6 জন সার্ভিস প্রোভাইডারকে দেওয়া হয়েছিল এই আশায় যে ওই মোবাইল ফোনটাতে যদি কোনো নতুন সিম কার্ড ইউজ করা হয় তাহলে সেটাকে ট্র্যাক ডাউন করা যেতে পারে আর হয়তো সেই মোবাইল ফোনের নতুন মালিক পুলিশকে রামরাও খাড়ের খুনির কাছে নিয়ে যেতে পারবে। সাসবাট পুলিশ স্টেশন থেকে বলছি। স্যার আমি ডাটা প্রোটন থেকে রেশমি বলছি। আপনি একটা ইনস্ট্রুমেন্ট ট্র্যাকিং করতে বলেছিলেন। কারেক্ট। স্যার ওই সেল ফোনটা আমাদের সিম কার্ডের সাথে 26শে মে অ্যাক্টিভেট হয়েছে। আচ্ছা 26শে মে। ইয়েস স্যার। আর কিছু বলতে পারেন ইনস্ট্রুমেন্টটা কোথায় আছে, কার কাছে আছে? নিশ্চয়ই। এটা সোলাপুরে সুরেশ মাপশেখারের নামে। থ্যাংক ইউ ভেরি মাচ। 26শে মেতে ফোন অ্যাক্টিভেট হয়েছিল স্যার, আর আমরা রামরাওর বডি 25 তারিখে পেয়েছিলাম। সুরেশ মাপসেকর, সোলাপুর। ফোন করো না, সোজা বাড়ি থেকে তুলবো। হ্যাঁ স্যার। সোলাপুরের সুরেশ মাপসেকর নাম শুনেছো কখনো? না স্যার, এই নাম তো আমি আগে কখনো শুনিনি। আমি সত্যি জানি না। সুরেশ মাপসেকর? হ্যাঁ আমি স্যার। তোমার মোবাইল ফোন কোথায়? কেন স্যার? না চিনি না স্যার। আমি বলে দিচ্ছি, এই লোকটা রামরাও, বয়স 56, পুনেতে ট্যাক্সি চালাতো, যাকে তুই 24শে মে খুন করেছিস আর লাশটা হাইওয়ের পাশে ফেলে দিয়েছিস। আমি দিব্যি কাটছি স্যার, আমি ওনাকে চিনি না, আমি ওনাকে মারবো কেন স্যার? জানিস না, মারিসও নি। তাহলে আমাকে একটা কথা বল মাপসেকার, এই লোকটার মোবাইল তাহলে তোর কাছে কি করে এলো? আমি দিব্যি খাচ্ছি স্যার, আমি জানি না এই মোবাইল আগে কার ছিল। আমি তো এটা সেকেন্ড হ্যান্ড কিনেছি। কার থেকে কিনেছিস? ওই প্রতাপ কামলের থেকে। কে প্রতাপ কামলে? আমার বাড়ির পাশেই থাকে, ওকে আমি চিনি, ব্যাস আর কিছু না স্যার। ফাইনাল কত বলছিস? দেখ আমি 10-এতে কিনেছিলাম, তুই নিয়ে নে, চল 7 দিয়ে দে। 5 দেব। ঠিক আছে, মনে রাখবি। চল 5-এ দিয়ে দিচ্ছি তোকে। নে। প্রতাপ এই মোবাইলটা কোথা থেকে পেয়েছে আমি জানি না স্যার, আমি সস্তায় পেয়েছি তাই নিয়েছি। এই প্রতাপ কামলে এখানে না আসা পর্যন্ত তুই এখানেই থাকবি। হ্যালো, প্রতাপ কামলে। প্রতাপ কামলে? হ্যাঁ প্রতাপ কামলে। একটা নতুন নাম উঠে এসেছে এই কেসে, কখনো শুনেছো? না স্যার, শুনিনি। ঠিক আছে, প্রতাপ কামলে এসেছে। ওই পুলিশ এসেছে। প্রতাপ কামলে দাঁড়া, দাঁড়া, দাঁড়া বলছি। কিছু করিস না? কিছু আমি কিছু করিস না? আমি কিছু করিস নি? আমি কিছু জানি না। স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। কিচ্ছু আমার করিস কথা নি? বিশ্বাস করুন। কিচ্ছু করিসনি? আমি সত্যি কথা বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। কিচ্ছু করিসনি? রামরাও ভাইয়ের সঙ্গে আমার কোনো শত্রুতা কিচ্ছু ছিল না। দিব্যি কেটে বলছি স্যার, আমি সেটাই করেছিলাম যেটা আমাকে বলা হয়েছিল স্যার। প্রকাশ কামলে, আমাকে বল রামরাওকে খুন করতে তোকে কে বলেছিল? বল। একটা অজ্ঞাত লাশ
একটা রোমহর্ষক খোঁজ। সূত্র হিসাবে পুলিশের কাছে শুধুমাত্র একটা টেলরের লেবেল ছিল, যেটা এই পুরো তদন্তটার দিক নির্ণয় করে। লাশের শনাক্তকরণ হয়, পরিচিতি পাওয়া যায়, আর জানা যায় যে এই লাশ 56 বছর বয়সী প্রাইভেট ট্যাক্সি ড্রাইভার রামরাও খাড়ের ছিল, যিনি পুনেতে থাকতেন। ওনার একজন হত্যাকারী ওনার মোবাইল ফোনটা বিক্রি করে দিয়েছিল। সেল ফোনের ট্র্যাকিং এর মাধ্যমে পুলিশ সেই হত্যাকারীকে ধরতে পারে, কিন্তু হত্যাকারী দাবি করছিল যে তার সঙ্গে রামরাওয়ের কোনো শত্রুতা ছিল না, সে শুধু কারো কথা মতো এই মৃত্যুর খেলাটা খেলেছিল। তাহলে রামরাও খাড়ের আসল হত্যাকারী কে ছিল? আর এই সরল সাদাসিধে মানুষটাকে এত নিষ্ঠুরভাবে কেন মারা হয়েছিল? পুনের এই জটিল কেসটা আরও জটিলতা সৃষ্টি করেছিল। আর শেষ পর্যন্ত পুলিশ যখন আসল অপরাধীকে ধরল, তখন পুলিশ চমকে গেল। খুনের কারণ খুবই অদ্ভুত ছিল, বিচিত্র ছিল। কাল আমরা আপনাদের দেখাবো এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ।